হ্যালো, এইচএসসি 26 তোমাদের সাথে আবার হাজির হলাম দ্বিতীয় ক্লাস নিয়ে গুণগত রসায়নের। তো চলো আমরা আজকে ক্লাসে ঢুকে যাই। তো প্রিভিয়াস ক্লাসের পড়াশোনা তোমরা কারা কারা করছো কমেন্টে জানাবা, যারা করো নাই তাদের জন্য মাইর, ভার্চুয়াল মাইর। তো আসো, আজকে আমাদের পরবর্তী আলোচনার বিষয় হবে বোরের পরমাণু মডেল। ঠিক আছে, পরমাণু মডেল, বোরের পরমাণু মডেল, বোরের পরমাণু মডেল। ঠিক আছে, বোরের পরমাণু মডেল। ওকে, বোরের পরমাণু মডেল কত সালে প্রদান করা হয় জানো? বলো, এটা ডিজিট কত হবে? 1913 সালে। এটা জানার বিষয় না, মানে মুখস্থের বিষয় না, জাস্ট জানা আর কি। বোরের পরমাণু মডেল বিজ্ঞানী বোর 1913 সালে প্রস্তাব করেন। বোরের পরমাণু মডেলের অপর নাম হচ্ছে মডেলের অপর নাম কোয়ান্টাম মডেল। ঠিক আছে, কোয়ান্টাম মডেল। কোয়ান্টাম মডেল কেন বলা হচ্ছে? কারণ বোরের পরমাণু মডেলটা প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের সমন্বয়ে তৈরি করা হয়েছে। ঠিক আছে, প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের সমন্বয়ে তৈরি করা হয়েছে, তাই এই পরমাণু মডেলের অপর নাম কোয়ান্টাম মডেল। ওকে, আচ্ছা, রাদারফোর্ড যে পরমাণু মডেল দিছিল তার সেই পরমাণু মডেলের অপর নাম কি ছিল? সৌর মডেল। কারণ ওখানে ইলেকট্রন এবং নিউক্লিয়াসকে সূর্য এবং গ্রহের সাথে তুলনা করা হয়েছিল। ঠিক আছে, যেহেতু বোরের মডেল প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের সমন্বয়ে গঠিত, তাই বোরের মডেলের অপর নাম হচ্ছে কোয়ান্টাম মডেল। ওকে, আচ্ছা, বোরের মডেলটা রাদারফোর্ডের মডেলের থেকে একটু বেশি অ্যাডভান্সড, এখানে আরো ডিটেইলড আলোচনা করা হয়েছে। ওকে, আচ্ছা, দেখো, প্রথমেই বোরের মডেলের আমরা ডাইরেক্ট এখানে হচ্ছে, যেহেতু আমি বলেই দিছি যে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে, তাই এখানে আমরা পরীক্ষার কোনো প্রয়োজন নাই। প্লাঙ্ক, তোমরা হইতেছে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব ফিজিক্সে তোমাদের অভিক ভাই পড়াবে, সে অভিক ভাইয়ের পড়ায় তুমি হইতেছে জানতে পারবা যে কোয়ান্টাম তত্ত্ব, প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বটা আসলে কি। সো এটার ভিত্তিতে কিভাবে কোয়ান্টাম মডেলটা আসলো, তোমরা ডাইরেক্ট প্রস্তাবনায় চলে যাই। ঠিক আছে, প্রস্তাবনায় চলে যাই। প্রস্তাবনা এক নম্বরে কি বলছে? বোরের রাদারফোর্ডের মডেলের সমস্যা কি ছিল? রাদারফোর্ডের মডেলে যে কক্ষপথে ইলেকট্রন ঘুরতেছিল তার আকার আকৃতি সম্পর্কে রাদারফোর্ড কোনো ধারণা দিতে পারে নাই। বোর কি করলো? বোর বলল যে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের চারদিকে বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান। ঠিক আছে, অর্থাৎ সে কি বলল? নিউক্লিয়াসের চারিদিকে কক্ষপথগুলো বৃত্তাকার। কক্ষপথগুলো কি বৃত্তাকার। সো ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের চারিদিকে বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান। সে এই কক্ষপথগুলোর নাম দিল হচ্ছে কে, এল, এম, এন। অর্থাৎ কে হচ্ছে 1 এক নম্বর কক্ষপথ, 2 নম্বর কক্ষপথ, 3 নম্বর কক্ষপথ, 4 নম্বর কক্ষপথ। এবং এই কক্ষপথগুলোতে তোমার ইলেকট্রনের ধারণ ক্ষমতা এই কক্ষপথগুলোতে ইলেকট্রন ধারণ ক্ষমতা টয়েস এন স্কোয়ার। অর্থাৎ এখানে যেখানে এন এর ভ্যালু হচ্ছে কক্ষপথের সংখ্যা, অর্থাৎ কয় নম্বর কক্ষপথ সেটা কি বোঝাচ্ছে স্কোয়ার। সো সেই হিসাবে এক নম্বরে আমার কক্ষপথে ইলেকট্রনের ধারণ ক্ষমতা কত? 2
এন স্কোয়ার যদি হয় তাহলে 2 অর্থাৎ 2টা। 2 নম্বরে যদি হয় তাহলে 2 নম্বরে হলে 2 ইন্টু 2 স্কোয়ার, 2 দুগুণা 4, 4 দুগুণা 8টা ইলেকট্রন। সো প্রতিটা কক্ষপথে ইলেকট্রনের ধারণ ক্ষমতা কার উপর ডিপেন্ড করে? বোর পরমাণু মডেল অনুযায়ী 2n স্কোয়ারের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, ওকে। এবার আসো, এবার কি বলছে? এটা গেল আমার ইলেকট্রন যে কক্ষপথে ঘুরছে তার আকার আকৃতি আকার সম্পর্কিত কথাবার্তা। চলো আমরা হচ্ছে দ্বিতীয় প্রস্তাবনায় চলে যাই। ঠিক আছে, 2 নম্বরটা কি বলছে দেখো। 2 নম্বরটা আমার কৌণিক ভরবেগ সংক্রান্ত স্বীকার্য বা প্রস্তাবনা, যেটাই বলো। কৌণিক ভরবেগ জিনিসটা কি? কৌণিক ভরবেগ জিনিসটা হচ্ছে যখন কোনো একটা বস্তু একটি বৃত্তাকার কক্ষপথে বা বৃত্তাকার পথে ঘূর্ণায়মান, তখন তার যে গতিবেগ এটাকে বলা হয় কৌণিক গতিবেগ। ঠিক আছে, আর তার ভরের কারণে এই গতিবেগের সাথে ভর গুণ করলে, যেমন আমরা লিনিয়ার মোশনে পড়ছি, সরলরৈখিক বেগে আমরা পড়ছি যে ভরের সাথে গতি গুণ করলে ভরবেগ হয়, ঠিক তেমনি তোমার কৌণিক গতিবেগের সাথে তার ভর গুণ করলে হয় হচ্ছে কৌণিক ভরবেগ। ঠিক আছে, তো ইলেকট্রন যখন এই বৃত্তাকার কক্ষপথে ঘোরে, এই বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে, তখন এর মধ্যে একটা কৌণিক ভরবেগ উৎপন্ন হয়। এই কৌণিক ভরবেগ বিজ্ঞানী বোর ব্যাখ্যা করছেন এভাবে। তিনি বলছেন যে ইলেকট্রন সমূহ বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় যে কৌণিক ভরবেগ উৎপন্ন করে তার মান h/2π এর পূর্ণ সংখ্যার গুণিতকের সমান। পূর্ণ সংখ্যার গুণিতকের সমান। কার পূর্ণ সংখ্যার গুণিতকের সমান? h/2π এর পূর্ণ সংখ্যার গুণিতকের সমান। ওকে, এখন একটা পরমাণুতে পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায়? একটা পরমাণুর মধ্যে পূর্ণ সংখ্যা বলতে তার প্রধান শক্তি স্তরগুলো বা প্রধান কক্ষপথগুলোকে বোঝাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ একটা পরমাণুর মধ্যে এই যে 1 2 3 4 এই যে কক্ষপথগুলো আছে, এই কক্ষপথগুলোর সংখ্যাকেই মূলত এখানে n বা পূর্ণ সংখ্যা বোঝাচ্ছে। ঠিক আছে, বা এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো প্রধান কক্ষপথ। ঠিক আছে, তাহলে প্রধান কক্ষপথ, তাহলে আমার n এর গুণিতক কি হবে? n ইন্টু h এর গুণিত h/2π এর গুণিতক কি হবে? n। ওকে, তাহলে একটা পরমাণুর ইলেকট্রন সমূহের কৌণিক ভরবেগের মান L is equal to n ইন্টু h/2π। এটা বিজ্ঞানী বোরের পরমাণু মডেলের কৌণিক ভরবেগ সংক্রান্ত স্বীকার্য। ঠিক আছে, এরপরে আসো 2 নম্বরে বলছে। 2 নম্বরটা কি বলছে? 2 নম্বরটা বলছে শক্তি স্তর সংক্রান্ত স্বীকার্য। শক্তি স্তর সংক্রান্ত স্বীকার্যতে কি বলছে? শক্তি স্তর সংক্রান্ত স্বীকার্য। আচ্ছা, এটার আগে আমি তোমাকে একটা উদাহরণ দিই বলতে, মনে করো তুমি একটা গাড়ি কিনছো। ঠিক আছে, এই হচ্ছে তোমার গাড়ি। গাড়ি তো এই মনে করো তোমার হচ্ছে গাড়ি, এই গাড়িটা হচ্ছে ছোট হয়ে গেছে, তো আমি একটা বড় গাড়ি আঁকি। ঠিক আছে, এই হচ্ছে তোমার গাড়ি। ঠিক আছে, এই হচ্ছে গাড়ি। এই গাড়িটার মধ্যে তোমাকে আমি চড়াই দিছি। এই যে তুমি, এটা হচ্ছে তুমি। ঠিক আছে, এই গাড়িটার উপর তোমাকে আমি চড়াই দিছি। এখন গাড়িটা চলছে, এটা চলছে, গাড়িটা চলছে। আচ্ছা, গাড়িটা যেই শক্তিতে চলতেছে, তুমিও ঠিক একই শক্তিতে মুভ করতেছো। তুমি কি এক্সট্রা কোনো শক্তি দিচ্ছ বা ত্যাগ করতেছো?
গাড়িটা চালানোর জন্য, বা তোমার কারণে গাড়িটার শক্তিতে কোনো পরিবর্তন ঘটতেছে? হয়তো ঘটতেছে, খুবই সেটা নগণ্য, এটা হচ্ছে ক্যালকুলেশনের মতো না। বাট এখানে গাড়িটা যেই শক্তিতে চলতেছে, তুমিও ঠিক একই শক্তিতেই কিন্তু মুভ করতেছো। ঠিক আছে? তো এটা কেন বললাম? এখন দেখো এটার সাথে তুমি রিলেট করতে পারবা আমাদের 3 নাম্বার স্বীকার্যটা। 3 নাম্বার, হ্যাঁ 3 নাম্বারটা কি বলছে? শক্তিস্তর সংক্রান্ত স্বীকার্য। বোর বলছে যে ইলেকট্রন সমূহ নির্দিষ্ট শক্তির কক্ষপথে ঘূর্ণায়মান। ঠিক আছে? এবং ইলেকট্রন যখন পরিভ্রমণ করে, কোথায় পরিভ্রমণ করে? ইলেকট্রন যখন ওই নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করে, তখন তার কোনো শক্তির পরিবর্তন ঘটে না। ঠিক আছে? অর্থাৎ ইলেকট্রন সমূহ নির্দিষ্ট শক্তির কক্ষপথে ঘূর্ণায়মান, এবং এই ইলেকট্রন যখন ওই নির্দিষ্ট কক্ষপথে ঘুরতেছে, তখন এ তার সার্বিক যে শক্তি এর কোনো পরিবর্তন করে না। অর্থাৎ শক্তি বিকিরণ কিংবা শোষণ করে না। শক্তি বিকিরণ বা শোষণ করে না। শক্তি বিকিরণ বা শোষণ করে না। অর্থাৎ আমরা কি বুঝলাম? যে এই হচ্ছে আমার একটা পরমাণু, এই হচ্ছে আমার একটা পরমাণু। ঠিক আছে? একটা পরমাণু, একটা পরমাণু আমার, দেখো এবার নিউক্লিয়াস পরমাণু। ঠিক আছে? এখানে আমার ইলেকট্রনগুলো কি করতেছে? একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতেছে। হ্যাঁ, যখন এই ইলেকট্রনগুলো ঘুরতেছে, তখন যদি একই কক্ষপথে থাকে, তারা কি করতেছে না, তার সার্বিক যে শক্তি, এই শক্তির মোট পরিমাণ তোমার হচ্ছে নির্দিষ্ট থাকতেছে। তারা শক্তির কোনো পরিবর্তন করতেছে না একই কক্ষপথে। ঠিক আছে? আচ্ছা, এটা গেল আমার বোর পরমাণু মডেলের শক্তিস্তর সংক্রান্ত স্বীকার্য, যেখানে আমরা বলতেছি, আবার একটু সামারি করি, সেটা কি? ইলেকট্রন সমূহ নির্দিষ্ট শক্তির কক্ষপথে ঘূর্ণায়মান, এবং ইলেকট্রন যখন ওই নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করে, তখন তার কোনো শক্তির পরিবর্তন ঘটে না। অর্থাৎ শক্তি সে বিকিরণ কিংবা শোষণ করবে না। তাহলে বিকিরণ এবং শোষণ কখন করবে? বিকিরণ এবং শোষণ কখন করবে দেখি আমরা একটু। বিকিরণ এবং শোষণ কখন করবে? তার জন্য আমরা একটা সুন্দর করে একটা পরমাণু আঁকি। ঠিক আছে? পরমাণু আঁকি। ওকে, পরমাণু আঁকি। ওকে, এটা হচ্ছে আমার একটা সুন্দর একটা পরমাণু হয়ে গেছে। হ্যাঁ, এই হচ্ছে আমার একটা পরমাণু। আচ্ছা, এই হচ্ছে আমার একটা ইলেকট্রন। আচ্ছা, এই কক্ষপথটা কয় নম্বর কক্ষপথ? 1 নম্বর। এটা হচ্ছে 2 নম্বর। অর্থাৎ অথবা আমরা 1 নম্বর 2 নম্বর না দিয়ে আমরা এখানে হাই অ্যান্ড লো দিই। ঠিক আছে? এটা হায়ার, এটা হচ্ছে লোয়ার। ইলেকট্রন যখন লোয়ার থেকে হায়ারে যাবে, অর্থাৎ সে নিচ থেকে উপরে উঠতেছে। তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি একটা বিল্ডিং এর সিঁড়ি দিয়ে উঠতেছো, 5 তলা বিল্ডিং, তুমি সিঁড়ি দিয়ে উঠতেছো। তুমি যখন উঠতে যাও তখন বেশি কষ্ট হয়, নাকি যখন নামতে যাও তখন বেশি কষ্ট হয়?
অবশ্যই যখন তুমি উঠতে যাচ্ছ তখন তোমার বেশি কষ্ট হয়, কারণ তোমাকে তখন বেশি শক্তি প্রয়োগ করতে হয় উপরের দিকে ওঠার জন্য। অর্থাৎ লোয়ার থেকে হায়ার শক্তি স্তরে যাওয়ার জন্য আমার কি দরকার? শক্তি দরকার। আমার যখন শক্তি দরকার হবে তখন আমি কি করব? শক্তি শোষণ করব। অর্থাৎ লোয়ার শক্তি স্তর থেকে হায়ার শক্তি স্তরে যাইতে গেলে আমার শক্তি কি হয়? শোষিত হয়। অর্থাৎ লোয়ার টু হায়ার শক্তি কি হবে? শোষণ হবে। আর যখন ওই বিল্ডিং থেকে তুমি নিচে নামতেছো তখন একদম সুন্দর করে নামতে পারতেছো, মানে কোনো কষ্ট হচ্ছে না, এবং বরং আরো এনার্জি পাইতেছো বা এনার্জেটিক লাগতেছে নিজেকে। তো তখন আমাদের কি হয়? শক্তি বিকিরণ হয়। অর্থাৎ হায়ার থেকে লোয়ারে কি হয়? শক্তি বিকিরণ ঘটে। ঠিক আছে? আচ্ছা, এটা কেন ঘটে দেখো, এটা কেন ঘটে দেখো, এটা কেন ঘটে দেখো। দেখো, তোমার লোয়ার থেকে যখন হায়ারে যাচ্ছে তখন কি প্রয়োজন? ফার্স্ট অফ অল আমি লোয়ারের একটা ইলেকট্রন এনার্জি ধরলাম E1, হায়ারের এনার্জি ধরলাম E2। ঠিক আছে? অথবা E1 E2 না ধরে আমি আবার আবার একই জিনিসই ধরি, EL অ্যান্ড EH, ইতে এনার্জি। হ্যাঁ, একটা কি হায়ার এনার্জি আর একটা হচ্ছে লোয়ার এনার্জি, মানে লোয়ার অরবিটালের এনার্জি, একটা হায়ার এনার্জি অরবিটালের এনার্জি। আমি ফার্স্টে কোন কেসটা আলোচনা করব? আমি ফার্স্টে আলোচনা করব তোমার হচ্ছে লোয়ার টু হায়ার, লোয়ার টু হায়ারের কেসটা আলোচনা করব। অর্থাৎ কেস ওয়ান কি? কেস ওয়ানে কি বলতেছি? আমি কি যাচ্ছি? নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাচ্ছে ইলেকট্রন। ঠিক আছে? নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে যাচ্ছে। আচ্ছা, নিম্ন থেকে যখন উচ্চ শক্তি স্তরে যাচ্ছে তখন কি ঘটতেছে দেখো। নিম্ন শক্তি স্তরের আমরা এনার্জি কি ধরছি? ইএল ধরতেছি। আর উচ্চ শক্তি স্তরের এনার্জি কি ধরতেছি? ইএইচ ধরতেছি। ঠিক আছে? ইএল এবং ইএইচ। আচ্ছা, আমি তোমাদের যে উদাহরণটা দিলাম বিল্ডিং এ ওঠার, ওখানে আমি কি বলছি যে আমি যখন নিচ থেকে উপরে উঠতেছি তখন আমার কি প্রয়োজন? অনেক বেশি শক্তি প্রয়োজন। অর্থাৎ আমি শক্তি নিচ্ছি। অর্থাৎ আমি একতলা থেকে পাঁচতলায় যাওয়ার জন্য কিছু শক্তি নিয়ে, আমাকে এক্সট্রা কিছু শক্তি নিয়ে আমাকে উপরে উঠতে হচ্ছে। অর্থাৎ আমি কিছু শক্তি নিচ্ছি। সেটা ইলেকট্রনের ক্ষেত্রে মনে করো আমি ডেল ই পরিমাণ শক্তি নিচ্ছি। যখন আমি একটা লোয়ার অরবিটালে থেকে ডেল ই পরিমাণ, লোয়ার অরবিটাল থেকে ডেল ই পরিমাণ শক্তি নিয়ে যখন আমি লোয়ার থেকে হায়ারে যাইতেছি তখন এই টোটাল শক্তির পরিমাণ এবং এই শক্তির পরিমাণ সমান হচ্ছে। ঠিক আছে? সমান হচ্ছে। তো অর্থাৎ আমি ইলেকট্রনটা যখন লোয়ার অরবিটাল থেকে হায়ার অরবিটালে পাঠাচ্ছি তখন সে এই পরিমাণ শক্তি গ্রহণ করে, এই পরিমাণ শক্তি নিয়ে সে হায়ার অরবিটালে যাচ্ছে। তাহলে ডেল ই সমান কি আসতেছে? ডেল ই সমান আসতেছে EH মাইনাস EL। অর্থাৎ লোয়ার থেকে হায়ারে যাওয়ার জন্য আমার যে শক্তির পরিমাণ, অর্থাৎ আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে 1 নম্বর শক্তি স্তর থেকে 5 নম্বর শক্তি স্তরে যাইতে কি পরিমাণ শক্তি প্রয়োজন হবে, এই প্রশ্নটা যদি আমি তোমাকে করি তখন তুমি আমাকে উত্তর দিবা যে ভাই, যদি আমি 5 নম্বর শক্তি স্তরের শক্তি জানি এবং 1 নম্বর শক্তি স্তরের শক্তি জানি, তাদের যে বিয়োগফলটা আমি পাবো সেই বিয়োগফলটাই হবে আমার আপনার প্রশ্নের উত্তর। ওকে? আচ্ছা, এবার আসো, এটা কেস 1 গেল। কেস 2 তে কি বলতেছি আমি? কেস 2 তে কি বলতেছি দেখো, কেস 2 তে আমি বলতেছি, এবার কি ছিল? নিম্ন শক্তি স্তরে উচ্চ শক্তি স্তর ছিল। এবার উচ্চ শক্তি স্তর থেকে কেস 2 কি? উচ্চ শক্তি স্তর থেকে আমি এবার কোথায় যাব? নিম্ন শক্তি স্তরে যাব। ঠিক আছে? উচ্চ শক্তি স্তর থেকে কোথায় যাব? নিম্ন শক্তি স্তরে যাব। ওকে? আচ্ছা, যখন আমি উপর থেকে বিল্ডিং এর 5 তলা থেকে নিচ তলায় নামবো তখন কিন্তু আমার উঠার সময় যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে, নামার সময় কিন্তু একই পরিমাণের শক্তির প্রয়োজন হবে না। আমরা কম শক্তিতেই নামতে পারবো। আমি যদি হচ্ছে তুমি যদি ট্রাই করো, বাসায় ট্রাই করার দরকার নেই, এমনি মনে মনে ট্রাই করো। তুমি মনে করো তুমি নিজের গা ছাইড়া দিছো, দিয়ে হইতেছে সিঁড়ি দিয়ে নিজের গাটারে ফেলে দিলা, শরীরকে ফেলে দিলা। হে কিন্তু নিজে নিজেই কিন্তু গড়ায় গড়ায় সিঁড়িতে গড়ায় গড়ায় একতলা পর্যন্ত তোমাকে নিয়ে যাবে। তোমার কোনো কিছু করতেই হবে না, খালি লাস্টে হবে তুমি বাঁচবা না, এই আর কি। বাট জিনিসটা কি? মেইন কথা হচ্ছে আমার
উপর থেকে নিচে নামার জন্য শক্তি প্রয়োজন হয় না, বরং আমি যে আমার শক্তি আছে সেখান থেকে যদি আমি শক্তি বাদ দিয়ে যদি ন্যূনতম শক্তি যদি যাই, ন্যূনতম শক্তিতে যদি যাই তা আমি যাইতে পারবো। সো কেস টু আলোচনা এইটাই। সো আমি কি করতেছি, উচ্চ শক্তি স্তরের আমার এনার্জি কত ইএইচ, নিম্ন শক্তি স্তরের আমার এনার্জি কত ইএল, ঠিক আছে। তো আমি কি করতেছি, আমার এত পরিমাণ উঁচু থেকে নিচে নামার জন্য এত পরিমাণ শক্তি আমার লাগবে না। তো আমি কি করতেছি, আমি সেম ডেল ই পরিমাণ উঠার জন্য যতটুকু শক্তি আমি নিছিলাম সেই ততটুকু শক্তি আমি বাদ দিয়ে দিচ্ছি কার থেকে, ইএইচ থেকে। দিলে আমি কি পাচ্ছি, লোয়ার অরবিটালে এনার্জিটা আমি পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, আবার আবার কি দাঁড়াচ্ছে, আবার দাঁড়াচ্ছে হচ্ছে ইএইচ ইএল। তাহলে কি বুঝলা বলো তো, তুমি 1 থেকে 5-এ যাও কিংবা 5 থেকে 1-এ আসো, তোমার যেই পরিমাণ শক্তি শোষণ বা বিকিরণ হবে এই দুটোর ভ্যালু সেম, ইএইচ বাই ইএল। এখানে একটা জিনিস এরকম আসতে পারে যে হচ্ছে তোমার ডেল ই ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ই ড্যাশ, এটা আসতে পারে। এটা আসলে ওইরকম তোমার হচ্ছে মানে ইম্পর্টেন্ট কিছু না, কারণ এটা আসলে মানে এখান থেকেই করা হয়। মানে তুমি যদি শোষণ একটা হচ্ছে শোষিত পরিমাণ, শোষণের পরিমাণ, একটা হচ্ছে বিকিরণের পরিমাণ, ঠিক আছে। এটা বোঝানোর জন্য একটা হচ্ছে মাইনাস দ্বারা আমরা হচ্ছে ইয়া করি, দেখাই। তো ওটা এখানে আমাদের দেখানো দরকার নেই, কারণ এমসিকিউ সিকিউ যেখানেই বলো তোমার এই ফর্মুলাটাই লাগবে। কোনটা, ডেল ই ইজ ইকুয়াল টু ইএইচ মাইনাস, কারণ এনার্জি কোনো ঋণাত্মক হয় না। ঋণাত্মক যদি দেওয়া থাকে আমাকে এটা কৃষি করতে হবে, যদি শোষিত বলাও থাকে ওখানে আমার ঋণাত্মক দেওয়া যাবে না, ওটা ধনাত্মক রেখে আমাকে কাজ করতে হবে, ঠিক আছে। আর প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব বলছিলাম না, প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব অনুযায়ী এটার মান হচ্ছে, এই জিনিসটার মান হচ্ছে এইচ ইন্টু এফ, ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্ক, ঠিক আছে। এই যে এখানে কম্পাঙ্ক পেলাম না, আমাদের পরবর্তী এবং শেষ স্বীকার্যটা হচ্ছে এই কম্পাঙ্ক রিলেটেড স্বীকার্য, ঠিক আছে। পরবর্তী এবং শেষ স্বীকার্যটা কি আমাদের, পরবর্তীটা কত, 4 নাম্বার, রাইট, 4 নাম্বার। 4 নাম্বারটি কি আমার, কম্পাঙ্ক সম্পর্কিত স্বীকার্য, কম্পাঙ্ক সম্পর্কিত স্বীকার্য, কম্পাঙ্ক সম্পর্কিত স্বীকার্য। ওকে, কম্পাঙ্ক সম্পর্কিত স্বীকার্যর সেটা মেইন কাহিনীটাই হচ্ছে যে কোনো পরমাণুতে নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রন সমূহ এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে স্থানান্তরিত হলে সে নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরণ বা শোষণ করবে। আর বিকিরণ যতটুকু শক্তি বিকিরণ বা শোষণ করবে এর ভ্যালুটা কি, এর ভ্যালুটা তোমার ইএইচ মাইনাস ইএল এর সমান, যেটা এতক্ষণ আমি ব্যাখ্যা করে আসলাম, ঠিক আছে। এটা এর সমান, এবং এটাকে আরেকভাবে কিভাবে প্রকাশ করে, এইচ এফ। আর যখন তোমার নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে যে শোষণ হচ্ছে, এটার কথা বাদ, শোষণ হলে সবকিছু কালো দেখা যায়, আন্ধার দেখা যায়, কিন্তু যখন বিকিরণ ঘটতেছে উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে আসতেছে বা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি আসতেছে, তখন সেটা কি হচ্ছে, শক্তি বিকিরণ করতেছে। শক্তি বিকিরণ করলে তারা কিছু কম্পাঙ্কের তরঙ্গ বা হচ্ছে আলো বা রশ্মি তোমার হচ্ছে বিচ্ছুরণ করে। এই রশ্মি বিচ্ছুরণ করার কারণে আমরা বিভিন্ন রকমের রং দেখতে পাই,
ঠিক আছে, যদি আমাদের দৃশ্যমান আলোর রশ্মির রেঞ্জের মধ্যে হয়, দৃশ্যমান আলোর রেঞ্জ যেটা আছে না, এর মধ্যে যদি হয়, তাহলে আমরা সেই রশ্মিগুলো দেখতে পাই। তো ওই রশ্মিগুলোকে বলা হচ্ছে বর্ণালী। ঠিক আছে, বর্ণালী ধারণা বোরই তারপর মডেলে প্রথম দিয়েছিল। ওকে, তো কি হইতেছে তোমার হচ্ছে পরমাণু পরমাণু যখন ইলেকট্রন নিম্ন থেকে উচ্চতে যাচ্ছে তখন কি করতেছে, শক্তি শোষণ করতেছে। শক্তি কি করতেছে, শোষণ করতেছে। কিন্তু ইলেকট্রন যদি উচ্চ থেকে নিচে যদি নিম্ন কক্ষপথে যায়, নিচে শক্তি স্তরে যায়, তখন সে কি করতেছে, তোমার হচ্ছে সে সে শক্তি বিকিরণ করতেছে। এই বিকিরণের যে ভ্যালুটা, এটা কি দিয়ে মাপি আমরা, এইচএফ দিয়ে মাপি। এই যে এফ এর একটা ভ্যালু পাবো, এই ভ্যালুটা যদি আমার দৃশ্যমান ভ্যালুর মধ্যে হয়, রেঞ্জের মধ্যে হয়, তাহলে আমরা এখানে কিছু আলোক বর্ণালী দেখতে পাবো। ঠিক আছে, এই আলোক বর্ণালী তোমার হচ্ছে দেখেই আমরা বুঝতে পারি যে কোনো পরমাণু বর্ণালীর ব্যাপারটা বা বর্ণালীর বিহেভিয়ারটা কেমন। ঠিক আছে, আচ্ছা, তো বর্ণালীর ধারণাটা মূলত এখান থেকেই আসে, কম্পাঙ্কের স্বীকার্য থেকেই। বোর মডেলের কম্পাঙ্ক সংক্রান্ত স্বীকার্য থেকে আমরা পেয়ে থাকি। ঠিক আছে, এই হলো আমার হচ্ছে বোর পরমাণু মডেলের যে 4টা স্বীকার্য, আকৃতিগত, তোমার হচ্ছে কণিক ভরবেগ সংক্রান্ত, শক্তিস্তর সংক্রান্ত এবং কম্পাঙ্ক সংক্রান্ত। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বোর পরমাণু মডেলের আলোচনা। এবার আসো আমরা বোর পরমাণু মডেলের সার্থকতায় যাই। সার্থকতা অর্থাৎ এই মডেলটা কেন গ্রহণযোগ্য। ঠিক আছে, দেখো, 1 নম্বর, রাদারফোর্ডের মডেলে আমার কক্ষপথ সংক্রান্ত কোনো ধারণা আমরা পাইনি, কিন্তু বোর মডেল এই ধারণাটা দিয়ে গেছে। ঠিক আছে, একটা কক্ষপথ কি, কক্ষপথ দেখতে কেমন, এর আকৃতিটা কেমন, আকারটা কেমন, এটা আমরা হচ্ছে জানতে পারি কার মাধ্যমে, বোর পরমাণু মডেলের মাধ্যমে। ঠিক আছে, বোর পরমাণু মডেলের মাধ্যমে, অর্থাৎ কক্ষপথ বা শক্তি স্তরের কি পাওয়া যায়, ধারণা পাওয়া যায়। ওকে, 2 নম্বরটা কি, বর্ণালী ব্যাখ্যা করা যায়। কাদের বর্ণালী ব্যাখ্যা করা যায়, এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায়। ঠিক আছে, আচ্ছা, 3 নম্বর কি, পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করা যায়। এটা কিভাবে ব্যাখ্যা করা যায়, আমরা শক্তিস্তর সংক্রান্ত যে স্বীকার্যটা পড়ছিলাম, ওখানে বলা হয়েছিল, বোর বলছে যে একটা পরমাণু যেই শক্তিস্তরে সে ঘোরে বা পরিভ্রমণ করে, সেই শক্তিস্তরে শক্তি ফিক্সড। সে ঘোরার সময় না শক্তি বিকিরণ করে না শক্তি শোষণ করে, অর্থাৎ শক্তি অ্যাডও হয় না, আবার শক্তি কি হয় না, চলেও যায় না, বা শোষিতও হয় না, বিকিরিতও হয় না। ঠিক আছে, অর্থাৎ ওই শক্তি স্তরে শক্তি অলওয়েজ কি থাকে, ফিক্স থাকে। অর্থাৎ ওই শক্তি ফিক্স থাকার কারণে পরমাণুটা কি লাভ করে, স্থায়িত্ব লাভ করে। ওকে, তো পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করা যায়। আর 4 নাম্বারটা কি, ইলেকট্রন কক্ষপথ গুলোতে স্থানান্তরিত হলে শক্তির শোষণ বা বিকিরণ ব্যাখ্যা করা যায়। ঠিক আছে, শক্তির শোষণ বা বিকিরণ ব্যাখ্যা করা যায়। এই হচ্ছে তোমার বোর পরমাণু মডেলের সার্থকতাগুলো। এবার আসো আমরা পড়ব লিমিটেশনস। এত কিছু বলার পরও স্টিল মানুষের মধ্যে প্রশ্ন যে এটা কেন না, এটা কেন, বা এটা কেন না। তো সেই লিমিটেশনসগুলো কি আমরা এখন জানি। সীমাবদ্ধতা, বিজ্ঞানী বোর
উনি কত কষ্ট করে হচ্ছে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা গেছে মানে করছেন। এখন মানুষের মনে আরো প্রশ্ন জাগছে যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু যদি বর্ণালী ব্যাখ্যা করা যায়, তাহলে যার 2টা 3টা 4টা 5টা 6টা ইলেকট্রন আছে তারটা কেন যায় না? তার এই হচ্ছে প্রস্তাবনা সে তারা ভুল ধরছে। ঠিক আছে, তো প্রথম সীমাবদ্ধতা ওটাই যে 1 নাম্বার কি, বোরের মডেল দ্বারা শুধু শুধু এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায়। ঠিক আছে, এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ব্যাখ্যা মানে বর্ণালী ব্যাখ্যা করা যায়। এর বেশি ইলেকট্রনের ব্যাখ্যা করা যায় না। ঠিক আছে, ওকে। এবার আসো 2 নম্বর সীমাবদ্ধতা। 2 নম্বর সীমাবদ্ধতায় বলছে বোর তার পরমাণুর মডেলে বোর পরমাণু মডেল হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি মেনে চলে না। ঠিক আছে, বোর পরমাণু মডেল হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি মেনে চলে না। 3 নম্বর সীমাবদ্ধতা কি, আমরা কৌণিক ভরবেগ সংক্রান্ত যে স্বীকার্যটা ছিল সেখানে বলা হয়েছিল ইলেকট্রনের কৌণিক ভরবেগ L equal to n into h divided by twice pi, অর্থাৎ বলছিল যে h by twice pi এর পূর্ণ সংখ্যার গুণিতক, তাই তো, পূর্ণ সংখ্যার গুণিতক। কিন্তু এত দুনিয়ায় এত সংখ্যা থাকতে বা এত ধ্রুবক থাকতে বা এত কিছু থাকতে শুধু এইটাই কেন এ সম্পর্কে কোনো ক্লিয়ার মেসেজ বা ক্লিয়ার ব্যাখ্যা বোর পরমাণু মডেলে দেওয়া হয় নাই। ঠিক আছে, অর্থাৎ আমরা কি বলবো যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ h by twice pi এর পূর্ণ সংখ্যার গুণিতক কেন তার কোনো ব্যাখ্যা নেই। ওকে, এরপরে আসো, এরপরে জিনিসটা একটু ইন্টারেস্টিং কেন, কারণ আমরা এখন একটা পরমাণু আঁকবো। ঠিক আছে, আমরা এখন একটা পরমাণু আঁকবো, এই জন্য ইন্টারেস্টিং। ওকে, আঁকছি। এই পরমাণুটা দিয়েই আমরা এখন আমাদের 4 নাম্বার এবং 5 নাম্বার যে হচ্ছে সীমাবদ্ধতা আছে সেটা আমরা শিখবো। ওকে, 4 নাম্বার সীমাবদ্ধতা হচ্ছে তোমার জিম্যান ইফেক্ট। জিম্যান ইফেক্টটা কি জিনিস? এই হচ্ছে আমার একটা পরমাণু, এটা নিউক্লিয়াস, এখানে ইলেকট্রন আছে, 1 নম্বরে আছে আর 2 নম্বরে আছে ইলেকট্রন। হ্যাঁ, বা একটা ইলেকট্রন দিয়ে বোঝালেও হবে, বুঝলেই হলো। দেখো ইলেকট্রনটা কি করতেছে, যখন উচ্চ থেকে নিম্নতে আসতেছে বা নিম্ন থেকে উচ্চতে যাচ্ছে তখন তারা শক্তি শোষণ বা বিকিরণ করতেছে, রাইট? মনে করো শক্তি বিকিরণই করছে, মনে করো শক্তি বিকিরণ করতেছে। এই শক্তি বিকিরণ যেটা দিয়ে করছে, মানে যে শক্তি বিকিরণের যে রশ্মিটা, এই রশ্মির মধ্যে বা এই রশ্মির দুই পাশে যদি আমি একটা চুম্বক ক্ষেত্র দিই, এই নর্থ পোল সাউথ পোল দিয়ে আমরা একটা কি দিলাম, চুম্বক ক্ষেত্র স্থাপন করলাম। যদি একটা চুম্বক ক্ষেত্র স্থাপন করি তাহলে এই বিকিরিত রশ্মি তোমার আরো কিছু সূক্ষ্ম সূক্ষ্ম রশ্মিতে কনভার্ট হয়ে যায়, মানে এই বিকিরিত রশ্মিটা আরো ছোট ছোট রশ্মিতে বিভক্ত হয়ে যায়। এই বিভক্তটা কেন হচ্ছে,
এই বিষয়ে কোনো ধারণা বা এই বিষয়ে কোনো ব্যাখ্যা বোর পরমাণু মডেলে দেওয়া হয় নাই। অর্থাৎ জিমান ইফেক্টের কারণ ব্যাখ্যা করা হয়নি। 5 নম্বর সীমাবদ্ধতা কি? স্টার্ক ইফেক্ট, টনি স্টার্ক। ঠিক আছে, সেই স্টার্ক ইফেক্ট। টনি স্টার্ক কে জানো তো? জানলে একটু কমেন্টে বললো তো কেডা, বেঁচে আছে না মরে গেছে? আচ্ছা, এই হতেছে স্টার্ক ইফেক্ট। সেম জিনিসটাই এটা আমরা কি দিয়ে করছি? এটা আমরা করছি হচ্ছে তোমার চুম্বক ক্ষেত্র দিয়ে। এবার আমরা এই বিকৃত রশ্মির মধ্যে কি বসাবো? তড়িৎ ক্ষেত্র বসাবো, ইলেকট্রিক ফিল্ড বসাবো। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড বসাবো। যখন আমি ইলেকট্রিক ফিল্ড বসাচ্ছি, তড়িৎ ক্ষেত্র বসাচ্ছি, তখন ঠিক সেম কাজটাই হচ্ছে। এই বিকৃত রশ্মি বা শোষিত রশ্মি কি হইতেছে? তোমার হচ্ছে ছোট ছোট সূক্ষ্ম রশ্মিতে বিভক্ত হয়ে যাচ্ছে। এই সূক্ষ্ম বিভক্ত কেন হচ্ছে? এই সূক্ষ্ম রশ্মিতে কেন বিভক্ত হচ্ছে, অর্থাৎ স্টার ইফেক্টটা কেন হচ্ছে? এর কারণ ব্যাখ্যা করতে পারেনি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এই হচ্ছে আমার বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলো। এখন আমরা পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইড। আচ্ছা, এখানে কিছু দেখো, আমরা হচ্ছে সূত্র লিখে দিচ্ছি। ঠিক আছে, এই সূত্রটা দিয়ে আমরা পরবর্তী দিন ম্যাথ করব। পরের ক্লাস তোমাদের গাণিতিক হবে, গাণিতিক বিষয় ক্লাস হবে, অর্থাৎ বোর পরমাণু মডেল রিলেটেড বা হচ্ছে আমার এই ইলেকট্রনের শক্তি, বিকিরণ, শোষণ, গতিবেগ, ইলেকট্রনের পরমাণুর ব্যাসার্ধ, এই সব কিছু রিলেটেড পরীক্ষায় আসার মতো স্পেসিফিক ম্যাথগুলো আমরা করব এই সূত্রগুলোর সাহায্যে। ঠিক আছে, এই সূত্রগুলোর সাহায্যে এগুলো, হ্যাঁ, এগুলো দিয়ে আমরা পরের দিন ম্যাথ করব। পরের দিন আমাদের এখান থেকে শুরু হবে ক্লাস। ওকে, আসো আমরা যেই হচ্ছে 3টা মডেল পড়লাম, এই 3টা মডেলের আঙ্গিকে আমরা একটু হচ্ছে কিছু হইতেছে এমসিকিউ সলভ করি। এমসিকিউ গুলা আই হোপ তোমরা পারবা। আমার যা মনে হয়, যত ভালো আমি পড়াইছি, অনেক ভালো কিন্তু পড়াইছি তোমাদেরকে। তো যদি না পারো তাহলে আসলে এটা তোমাদের দোষ। যাই হোক, চলো আমরা শুরু করি। তো আমাদের প্রথম বলছে বোরের স্বীকার্য অনুসারে অনুমোদিত কক্ষপথে ইলেকট্রনের কৌণিক বেগ কত হবে? তাহলে কত ছিল এটা বলো তো? আমাদের ওই কৌণিক ভরবেগের স্বীকার্যতে বলো, তাড়াতাড়ি বলো। n ইন্টু এইচ বাই টয়েস পাই কোথায় আছে? এখানে। এটা ভুল, এটা মানে হচ্ছে একটু ভুল টাইপিং করছে। ঠিক আছে, n ইন্টু টয়েস পাই, বাকিগুলো সব ভুল, এগুলো সব কিছু না, এগুলা বুঝাই। 2 নম্বরটা বলছে বোর পরমাণু মডেলের স্বীকার্য নয় কোনটি? কৌণিক ভরবেগের সংক্রান্ত স্বীকার্য আমরা পাই, শক্তি স্তর সংক্রান্ত পাই, কম্পাঙ্ক সংক্রান্ত পাই না কোনটা? গতিবেগ সংক্রান্ত, অর্থাৎ নয় এটি গতিবেগ সংক্রান্ত স্বীকার্য। আচ্ছা, নিউক্লিয়াসের ব্যাস কত? নিউক্লিয়াসের ব্যাস কত? এটা আসলে ব্যাসার্ধ হবে। নিউক্লিয়াসের নিউক্লিয়াসের ব্যাসার্ধ হচ্ছে তোমার 10^15। ওকে ওকে ওকে, এটা 10^14 দেখছিলাম, 14, 15 এগুলো আর কি এক এক বই এক এক রকম মান ভ্যারি করে, যেটা ক্লোজ অলওয়েজ সেটা অ্যান্সার করতে হয়। ওকে, পরমাণুর ব্যাসার্ধ কত? পরমাণুর ব্যাসার্ধ কত বলো? দেখে মনে হচ্ছে, দেখে সামনে অ্যান্সার দেখো, বি নাম্বার অ্যান্সার। বি নাম্বার অ্যান্সার না? মানে মাইরা তোমাদের হইতেছে একটা হইতেছে কি বলবো, তুলে আছাড় দিতে মন চাইতেছে আমার। এখানে কিসে এককে আছে দেখো, সেন্টিমিটার। আমরা পড়ছিলাম কি 10^10 মিটার পড়ছিলাম, এটাকে আমরা কিসে কনভার্ট করতে হবে? সেন্টিমিটারে কনভার্ট করতে হবে, অর্থাৎ 10^8 সেন্টিমিটার। অ্যান্সার এইটা অ্যান্সার। ঠিক আছে, রাদারফোর্ড আলফা কণা পরীক্ষা থেকে কোনটির অস্তিত্ব পাওয়া যায়? নিউক্লিয়াসের পাওয়া যায়। ঠিক আছে, হাইড্রোজেন পরমাণুর ভূমি স্তরের শক্তি কত? এটা আমরা পরবর্তী যখন ম্যাথ করব তখন জানতে পারবো, আগে এমসিকিউ চলে আসছে, আমরা সলভ করে ফেলি। 13.6 ইলেকট্রোভোল্ট, নট জুল। ওকে, ইলেকট্রোভোল্ট। ওকে ওকে, পরমাণুর মডেল সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়? কোনটি সঠিক নয় বলো তো? কিশমিশ পুডিং মডেল, থমসন, এটা সঠিক। সৌর মডেল সঠিক, কোয়ান্টাম মডেল সঠিক, তরুজ মডেল, গাইগার, এটা সঠিক নয়। ওকে, অর্থাৎ অ্যান্সার এটা। তো আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী দিন আমাদের এই 3টা মডেলের গাণিতিক পার্টটা হবে। তো গাণিতিক পার্টে সবচেয়ে বেশি মনোযোগী থাকতে হবে, কারণ এই পার্ট থেকেই তোমার এইচএসসিতে 100%, আচ্ছা 99.99% প্রশ্ন কমন থাকবে, 100% কিন্তু বলিনি।
ওকে, তো পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, সুস্থ থাকো। এই সময় অসুস্থ হইও না, আর 6-7 মাস আছে, তোমাদেরকে ভালো মতো পড়াশোনা করে একটা ভালো রেজাল্ট করতে হবে, ঠিক আছে? এবং একটু ঘুরে বেড়াও কম, হ্যাঁ, ঘুরতে যায় না এখন আর, পড়াশোনা করো। এই 6 মাস পড়াশোনা করো, এতদিন বহুত ফাঁকি দিছো, এই 6 মাস পড়াশোনা করো। ওকে, তাহলে আল্লাহ হাফেজ।